রহস্যে ঘেরা পৃথিবীতে এমনও অনেক স্থান রয়েছে যাকে ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব নয়। পৃথিবীর এক কোণে পড়ে থাকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা হলো তেমনই একটি স্থান। এই আফ্রিকা মহাদেশ এমন অনেক দুর্গম অঞ্চল রয়েছে যেখানে উন্নত সভ্যতার বিকাশের আলো এসে পৌঁছায়নি। আফ্রিকা মহাদেশ নিয়ে আমাদের মতো কৌতূহলী মানুষের জানার শেষ নেই। মানব সভ্যতার ইতিহাস এমনও অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই, অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য, এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তোলে। এমনই একটি বিশ্বের অবশিষ্ট উপজাতি হাড্জার কথা আজ আলোচনার বিষয়। কি এই হাড্জা উপজাতি? তারা কি মাসাই গোষ্ঠীর অন্তর্গত? তাদের জীবনযাত্রা কেমন ধরনের? এরকম অজানা প্রশ্নের উত্তরের সন্ধানে প্রবেশ করতে হয় রহস্যময় তানজানিয়ার অন্দরমহলে। চলুন তাহলে ঘুরে আসা যাক তানজানিয়ার সেই রহস্যঘেরা হাড্জা উপজাতির অন্দরমহল থেকে। ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক উপজাতি হচ্ছে হাড্জা। এরা উত্তর তানজানিয়ায় বসবাসকারী যাযাবর ও শিকারী সংগ্রাহক আদিবাসী সম্প্রদায়। তবে এরা মাসাই উপজাতির অন্তর্ভুক্ত নয়। এদের জন্মভূমি সেরেঙ্গেটি সমভূমির প্রান্তে নগরোঙ্গোরো ক্র্যাটারের ছায়ায় অবস্থিত। সেরেঙ্গেটি হলো এক অনন্য বাস্তুতন্ত্র সহ আফ্রিকার একটি জনহীন স্থান, যা বিশ্বের সবচেয়ে এক প্রাচীনতম স্থান। তবে জমি মালিকানার ক্ষেত্রে অন্যান্য উপজাতিদের মতো হাড্জাদেরও কোনো মালিকানার দাবি দাওয়া ছিল না। তবে তারা নিজেদের শিকারের ও বসবাসস্থলকে নিজেদের স্থান বলে দাবি করে। হাড্জা জনগোষ্ঠীর জন্ম কবে কিভাবে হলো তার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা যায় না। তবে আদিবাসীদের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী অনুমান করা হয় তারা 50,000 থেকে 70,000 বছর আগে বংশবিস্তার করেছিল। প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তানজানিয়া একচেটিয়াভাবে হাড্জার অনুরূপ শিকারী সংগ্রাহকদের দখলে ছিল। আনুমানিক 1000 জন ব্যক্তি আছেন যারা হাড্জা হিসেবে আত্মপরিচয় দিয়েছেন। আনুমানিক 300 জন যাযাবর সম্প্রদায় এর মধ্যে অন্তর্ভুক্ত এবং জীবিকা নির্বাহ করে শিকার করে। অবশিষ্ট 700 জন ব্যক্তি গ্রামের কাছাকাছি অবস্থিত আধা বসতিপূর্ণ হাড্জা শিবিরে বসবাস করে ও কৃষিকাজ এবং পশুপালনের মাধ্যমে দিনাতিপাত করে থাকে। এই উপজাতির কোনো লিখিত ভাষা নেই। হাড্জার ভাষা, যাকে হাড্জান বলা হয়, 3টি ভাষা পরিবারের প্রায় 30টি ভাষাকে ক্লিক ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই 2টি ভাষা ছাড়া বাকি সবকটি ভাষাতে দক্ষিণ আফ্রিকার মানুষজন কথা বলে থাকে। অন্য 2টি ভাষা হলো সান্দাওয়ে এবং হাড্জা। এই 2টি ভাষাকে নিজস্ব ভাষা পরিবার হিসেবে মনোনীত করা হয়েছে। ঐতিহ্যগতভাবে এই ভাষাগুলিকে হুইশান ভাষা হিসেবে গোষ্ঠীভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিভাগ যেখানে সমস্ত বিদ্যমান আফ্রিকান ক্লিক ভাষাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হাড্জা লেক্সিস এবং ব্যাকরণগত কাঠামোর বিশ্লেষণে প্রকাশ করা হয়েছে যে এটি অন্য কোনো ক্লিক ভাষার সাথে সম্পর্কিত নয়। অধিকাংশ হাড্জা তাদের দ্বিতীয় ভাষা হিসেবে সোয়াহিলিতে কথা বলে। হাড্জা ভাষার সমস্ত বিশেষ্য লিঙ্গযুক্ত একবচন এবং বহুবচন। হাড্জা একটি একবচন পুরুষবাচক বিশেষ্য যা মূল হিসেবেও কাজ করে। হাড্জাকে ক্লিক ব্যঞ্জনবর্ণের 3টি রূপ রয়েছে: ডেন্টাল, অ্যালভিওপাল ও পার্শ্বরীয়। বিপন্ন আফ্রিকান ভাষাগুলির মধ্যে হাড্জাগুলোকে তুলনামূলকভাবে প্রাচীন ভাষা বলে মনে করা হয়। হাড্জার জীবনে পরিবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা প্রাথমিকভাবে তাদের পিতামাতা এবং ভাই বোনদের সাথে, প্রায় দাদা দাদি বা খালা এবং চাচাদের সাথে থাকতে পারে। শিশুরা বড় বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের বয়সী সঙ্গীদের সাথে একটি কুঁড়ে ঘরে ঘুমাতে পারে। তারপর তারা এই ঘরে বিবাহিত জীবনের পূর্ব অবধি সব ভাই বোন মিলে একসাথে বসবাস করে। এরা পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কোনো সম্মান দেয় না। কিছু হাড্জা লিওলোকাল, তারা স্বামী ও স্ত্রী কোনো আত্মীয় ছাড়াই ক্যাম্পে বসবাস করতে পছন্দ করে। শিশুদের একটাই কাজ দল বেঁধে খাবার করানো আর খেলা করা। তবে এই সম্প্রদায়ের মধ্যে শিশুদের মধ্যে পড়াশোনার চল একদমই নেই। তারা তাদের সন্তানদের স্কুলে যেতে দেয় না, কারণ তারা মনে করে বিদ্যালয়ে যাওয়ার থেকে হাতে হাত মিলিয়ে ঘরের কাজ করা বেশি জরুরি। তবে অন্যান্য সমাজের তুলনায় এই উপজাতির পিতামাতা শিশুদের প্রতি অত্যধিক যত্নবান। যেহেতু এরা যাযাবর প্রকৃতির, তাই তারা এক স্থানে বেশি দিন থাকে না। তারা খুব পরিশ্রমী হয়। তারা সকালে খাদ্যের সন্ধানে বেরিয়ে যায় আর রাতে বাড়ি ফিরে খাবারের পর একসাথে বসে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে গল্প করে। হাড্জা সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রেই নারীদের কথাকে প্রাধান্য দেওয়া হয়।
এবং তারা সব ক্ষেত্রে পুরুষদের সাথে সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। হাজ্জাকে এমন একটি জনসংখ্যা হিসেবে বর্ণনা করা হয় যাদের কোনো প্রতিষ্ঠিত ধর্ম নেই। এই সম্প্রদায়ে ওঝা বা গুণিন নেই। এরা পরলোকে বিশ্বাস করে না। তারা শুধু মনে করে সূর্য সব কিছু সৃষ্টির মূলে আছে। তাই তারা শিকারের বেরোনোর আগে ইশকুর, যাকে সূর্য বলে ওরা, ইশকুর কাছে প্রার্থনা করে যাতে তারা শিকার সংগ্রহে সফল হতে পারে। তারা অনেক সময় মনে করে থাকে তাদের উৎপত্তি বাও গাছ, যা জিরাফের ঘাট থেকে, তবে একটা সঠিক গবেষণা এখনও বলতে পারে। হাজ্জারা অত্যন্ত মৌসুমী পরিবেশে বাস করে। শুকনো মৌসুমে তারা বাইরে থাকে এবং বর্ষাকালে গাছের ডাল ও শুকনো ঘাস দিয়ে ঘরকুট তৈরি করে। বাইরে বসবাস করার পাশাপাশি তারা কম জনসংখ্যার ঘনত্বেও বাস করে। তাদের খাদ্যের অন্তর্ভুক্ত আছে বেবুন, জিরাফ, নেউল, ইঁদুর প্রভৃতি। তারা মাটির নিচে শিকড় পোকা খায়। তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো মাংস এবং মধু। তাদের খাদ্য যা অত্যন্ত সুষম, এর মধ্যে রয়েছে বিশেষ ধরনের উদ্ভিদজাত খাবার, যেমন কন্দ, বেরি, ফল, লেবু, বাদাম এবং বীজ জাতীয় খাদ্য। তারা ভুট্টার দানা দিয়ে দক্ষিণ ভারতীয় খাবারের মতো জিনিস তৈরি করে, তার মধ্যে মধু ব্যবহার করে। তারা গাঁজার নেশায় আসক্ত। তারা স্বাস্থ্যবান নারী পুরুষ, তাদের শরীরে প্রচুর শক্তি, তাদের বিশেষ কোনো রোগ নেই বললেই চলে। হাজ্জারা অপুষ্টিতে ভোগে না এবং প্রকৃতপক্ষে প্রতিবেশী উপজাতিদের চেয়ে তারা স্বাস্থ্যকর। অনুমান করা হয় এদের আয়ু 70 থেকে 80 বছর হয়ে থাকে। তারা নিজেদেরকে নিয়ে সচেতন নয়। তাদের গড় আয়ু বলা মুশকিল। একটি নৃতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে হাজ্জা পুরুষ ও মহিলা উভয়ের জন্মের সময় গড় আয়ু 33-এর মতো। 20 বছর বয়সে আয়ু ছিল 39 এবং শিশুদের হার ছিল 21%। এই উপজাতির মধ্যে বিয়ের রীতিনীতি তেমনভাবে নেই বললেই চলে। মেয়েদের বিয়ের বয়স 17 থেকে 18 বছর আর ছেলেদের বয়স 20 থেকে 21 বছর নির্ধারণ করা হয়। অবশ্য তার আগে এদের নিজের সঙ্গী পছন্দ করার অধিকার আছে। প্রথম বিয়ের পর বিবাহিত জীবনে যখন এদের ভাঙন ধরে, তখন এরা নতুন জীবনসঙ্গী খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে করার জন্য কোনো আচার অনুষ্ঠানের দরকার নেই, শুধু ভালোবাসার মানুষের সাথে একসাথে থাকলেই হলো। তবে সেক্ষেত্রে মা বাবা অনুমতি নিতে হয়। হাজ্জাদের শিকারের পদ্ধতি অন্যরকম। তারা প্রথমে তীরের গায়ে বিষ মাখিয়ে রাখে এবং সেই তীর ছুড়ে দেয় তাদের শিকারের উপর। তার ফলে সেই পশুটির মৃত্যু হয়। তবে তারা সিংহ ও গন্ডার শিকারে ভয় পায়। তাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে মৃতদেহকে কবর দেয় না, তো পাহাড়ে রেখে দিয়ে আসে তারা। অবাক হওয়ার বিষয় হলো, এই হাজ্জার একটি বৃহত্তর অংশ নিজেদেরকে বৃদ্ধ মনে করে। মহিলাদের উর্বরতার সময়কাল কম থাকে এবং প্রজননের জন্য জৈবিক খরচ বেশি হয়। মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় দীর্ঘকাল বেঁচে থাকার একটি পুরুষ প্রজাতির প্রবণতা রয়েছে। নারীরাও নিজেদেরকে পুরুষদের তুলনায় বেশি বুড়ো বলে মনে করে। আধুনিক যুগে তারা নিজেরাই যেন পর্যটন শিল্পে পরিণত হয়েছে। তাদের এই বৈচিত্র্যময় রূপ এবং সংস্কৃতি দেখার জন্য বহু পর্যটক ভিড় করছে তানজানিয়ায়। তারা তাদের সংস্কৃতি, গান, নাচ করে পর্যটকদের মনোরঞ্জন করে। সত্যি বলতে হাজ্জা উপজাতির প্রকৃতিকে নিজের সন্তান সমর্পণ করে। তারা নিজেদের ভালোবাসা নিয়ে প্রকৃতির পরিবেশকে সুরক্ষিত ও সংরক্ষণ করে রেখেছে বাইরের গভীর লালসাময় জগতের হাত ছেড়ে। পরিশেষে পরিবেশকে রক্ষা করার জন্য এই উপজাতিকে রাষ্ট্রপুঞ্জের $3 লক্ষ দিয়েছে। এই টাকা দিয়ে দেশের সরকার এই উপজাতির উদ্দেশ্যে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র বানাতে চায়। বাইরের সভ্য জাতি এই শিকারী জাতিকে সভ্য আধুনিক বানানোর চেষ্টায় মাত্র। গবেষণায় দেখা গেছে পূর্ববর্তী দশকগুলি বহিরাগতদের দ্বারা হাজ্জা মহিলাদের দর্শন বা বন্দি করা সাধারণ ছিল বলে মনে করা হতো। পর্যটনের বাধ্যবাধকতা এবং ক্রমবর্ধমান প্রভাব এবং এক শ্রেণীর মানুষের অত্যাচার তাদের ঐতিহ্যগত জীবনধারায় ব্যাঘাত সৃষ্টি করছে। তাহলে কি এসব কারণে অদূর ভবিষ্যতে এই শিকারী বিলুপ্তপ্রায় উপজাতি ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে?